দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে কিছুক্ষণের মধ্যে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে হলে পুলিশের সাউন্ড গ্রেনেডের নিক্ষেপ, হল ছেড়েছেন শিক্ষার্থীরা, ক্যাম্পাসের চারপাশে মারমুখী ছাত্রলীগ। দেশের বিভিন্ন জায়গায় কোটা সংস্কার আন্দোলনকারীদের বিক্ষোভ ও গায়েবানা জানাজা, কয়েকটি জায়গায় সংঘর্ষ, আহত শতাধিক। রংপুরে নিহত সাইদের দাফন সম্পন্ন। কোটা আন্দোলনে নিহতদের স্মরণে বিএনপির গায়েবানা জানাজা শেষে সংঘর্ষ, পাকিস্তানি শাসকদের মতো ছাত্রদের আন্দোলন দমন করছে সরকার, অভিযোগ মির্জা ফখরুলের। নিহত ছাত্রলীগ কর্মীদের স্মরণে আওয়ামী লীগের গায়েবানা জানাজা, সরকার উৎখাতে নেমেছে বিএনপি জামাত, বললেন ওবায়দুল কাদের। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সন্ধ্যা 7:30টায় এই ভাষণ প্রচারিত হবে। প্রধানমন্ত্রীর প্রেস শাখা থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। এর আগে গত রবিবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে সংবাদ সম্মেলন করেন শেখ হাসিনা। তার সাম্প্রতিক চীন সফর নিয়ে ওই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। দর্শক, এখন জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিটিভির সৌজন্যে সরাসরি যাচ্ছি ভাষণ সম্প্রচারে। বাংলার মাটিতেও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করে আরেক কারবালা বাংলার মাটিতে সৃষ্টি হয়েছিল। যারা শাহাদাত বরণ করেছেন, আমি তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। 1971 সালে মহান মুক্তিযুদ্ধের 23 লাখ শহীদ এবং 2 লাখ নির্যাতিতা মা বোনের প্রতি শ্রদ্ধা জানাই। প্রিয় দেশবাসী, আজকে অত্যন্ত বেদনা ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীন বাংলাদেশের জনগণের আর্থসামাজিক উন্নয়নের জন্য নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছি। বিগত 15 বছরের মধ্যে বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন, ব্যবহার এবং মানুষের মৌলিক চাহিদা পূরণ করতে অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষার ব্যবস্থা করে জনগণকে উন্নত জীবন দেওয়ার যাত্রা শুরু করেছি। অনেক সাফল্য অর্জন করেছি। বাংলাদেশকে বিশ্ব দরবারে একটা মর্যাদার আসনে অধিষ্ঠিত করতে সক্ষম হয়েছি। তারপরেও আমাদের আরও অনেক দূর যেতে হবে। বাংলাদেশের মানুষ যখন একটু স্বস্তি শান্তিতে ফিরে, যখন তাদের মাঝে এমন কোনো ঘটনা ঘটে যা অত্যন্ত বেদনাদায়ক। 2018 সালে ছাত্র সমাজের আন্দোলনে পরিপ্রেক্ষিতে সরকার সরকারি চাকরিতে কোটা প্রথা বাতিল করে একটা পরিপত্র জারি করে। পরবর্তীকালে মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে কোটা বহাল রাখার পক্ষে উচ্চ আদালত 2018 সালে জারি করা সরকারের পরিপত্র বাতিল করে দেয়। সরকারের পক্ষ থেকে পরিপত্র বহাল রাখার জন্য সর্বোচ্চ আদালতে আপিল করা হয় এবং মহামান্য আদালত শুনানির দিন ধার্য করে। এ সময় ছাত্ররা কোটা সংস্কারের দাবি নিয়ে আবারও আন্দোলন শুরু করে। এই আন্দোলনের শুরু থেকেই সরকার যথেষ্ট ধৈর্য ও সহনশীলতা প্রদর্শন করেছে, বরং আন্দোলনকারীদের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে পুলিশ সহযোগিতা করে। মহামান্য রাষ্ট্রপতির কাছে যখন আন্দোলনকারীরা স্মারকলিপি প্রদান করার ইচ্ছা প্রকাশ করে, সেক্ষেত্রে তাদের সুযোগ করে দেওয়া হয় এবং নিরাপত্তারও ব্যবস্থা নেওয়া হয়। অত্যন্ত পরিতাপের বিষয় হলো, কিছু মহল এই আন্দোলনের সুযোগটা নিয়ে অনাকাঙ্ক্ষিত উচ্চাবিলাস চরিতার্থ করার সুযোগ নিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত হয়। এর ফলে এই কোমলমতি শিক্ষার্থীদের আন্দোলনকে ঘিরে যে সকল ঘটনা ঘটেছে তা খুবই বেদনাদায়ক ও দুঃখজনক। অহেতুক কতগুলি মূল্যবান জীবন ঝরে গেল। আপনজন হারাবার বেদনা যে কত কষ্টের তা আমার থেকে আর কে বেশি জানে। যারা মৃত্যুবরণ করেছে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। আমি প্রতিটি হত্যাকাণ্ডের নিন্দা জানাই। যে সকল ঘটনা ঘটেছে তা কখনোই কাম্য ছিল না। চট্টগ্রামে সন্ত্রাসীরা বহুতল ভবনের ছাদ থেকে ছাত্রদের হত্যার উদ্দেশ্যে নির্মমভাবে নিচে ছুঁড়ে ফেলে দিয়েছে। অনেক ছাত্রের হাত পায়ের রগ কেটে দেয়, তাদের উপর লাঠি পেটা ও ধারালো অস্ত্র দ্বারা আঘাত করে।
একজন মৃত্যুবরণ করেছে, অনেকে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। ঢাকা, রংপুর এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবন ও ছাত্রছাত্রীদের আবাসিক হলে অগ্নিসংযোগ ও ভাঙচুর করা হয়। সাধারণ পথচারী, দোকানিদের আক্রমণ, এমনকি রোগীবাহী অ্যাম্বুলেন্স চলাচলে বাধা প্রদান করা হয়। মেয়েদের হলে ছাত্রীদের উপর আক্রমণ করা হয়েছে এবং লাঞ্ছিত করা হচ্ছে। আবাসিক হলে প্রবোজদের হুমকি দেওয়া হয় এবং আক্রমণ করা হয়েছে। শিক্ষকদের উপর চড়াও হয়ে তাদের গায়ে হাত তোলা হয়েছে। আমি বিশ্বাস করি যারা কোটা সংস্কার আন্দোলনে জড়িত তাদের সাথে এই সকল সন্ত্রাসীদের কোনো সম্পর্ক নেই, বরং সন্ত্রাসীরা এদের মধ্যে ঢুকে সংঘাত ও নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টি করছে। এই ধরনের ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের চিহ্নিত করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হবে। যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছে তাদের পরিবারের জন্য জীবন জীবিকা নির্বাহের ক্ষেত্রে যে সহযোগিতা দরকার তা আমি করব। আমি দ্ব্যর্থহীনভাবে ঘোষণা করছি, যারা হত্যাকাণ্ড, লুটপাট ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে, এরা যেই হোক না কেন, তারা যেন উপযুক্ত শাস্তি পায় সে ব্যবস্থা নেওয়া হবে। আমি আরও ঘোষণা করছি, হত্যাকাণ্ড সহ যে সকল অনভিপ্রেত ঘটনা ঘটেছে সুষ্ঠু ও ন্যায় বিচারের স্বার্থে সে সকল বিষয়ে বিচার বিভাগীয় তদন্ত। কাদের উস্কানিতে সংঘর্ষের সূত্রপাত হলো, কারা কোন উদ্দেশ্যে দেশকে একটি অরাজক পরিস্থিতির দিকে ঠেলে দিল তা তদন্ত করে বের করা হবে। আমি আন্দোলনরত কোমলমতি ছাত্রছাত্রীদের নিরাপত্তা নিয়ে অত্যন্ত উদ্বিগ্ন। এই সন্ত্রাসীরা যে কোনো সময় সংঘাতের পরিবেশ তৈরি করে তাদের ক্ষতি সাধন করতে পারে। তাই শিক্ষার্থীদের পিতা মাতা, অভিভাবক এবং শিক্ষকদের প্রতি আমার আবেদন, তারা যেন তাদের সন্তানদের নিরাপত্তার বিষয়ে সজাগ থাকেন। একই সাথে সকল শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের নিরাপত্তার বিষয়টি বিশেষভাবে নজর রাখেন। সরকার হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সর্বোচ্চ আদালতে আপিল করেছে। আপিল আদালতের শুনানির দিন ধার্য। আদালত শিক্ষার্থীদের কোনো বক্তব্য থাকলে তা শোনার সুযোগ সৃষ্টি করে দিয়েছে। এই আইনি প্রক্রিয়ার মাধ্যমে সমস্যা সমাধানের সুযোগ রয়েছে। এই আইন প্রক্রিয়া সমাধানের সুযোগ থাকা সত্ত্বেও রাস্তায় আন্দোলনে নেমে দুষ্কৃতিকারীদের সংঘাতের সুযোগ করে দেবেন না। সর্বোচ্চ আদালতের রায় আসা পর্যন্ত ধৈর্য ধরে অপেক্ষা করার জন্য আমি সকলকে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। আমার বিশ্বাস আমাদের ছাত্র সমাজ উচ্চ আদালত থেকে ন্যায় বিচারই পাবে, তাদের হতাশ হতে হবে না। ইনশাল্লাহ মুক্তিযুদ্ধের চেতনায় আমাদের প্রিয় মাতৃভূমিকে সকলের সহযোগিতায় স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তুলব। আমি আবারও এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় যারা নিহত হয়েছেন তাদের জন্য গভীর দুঃখ প্রকাশ করছি এবং পরিবারের সদস্যদের আমার সমবেদনা জানাচ্ছি। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। এদিকে শাহবাগ থানায় আটকে রাখা সাধারণ 2 শিক্ষার্থীকে ছাড়িয়ে এনেছে বৈষম্য ও নিপীড়ন বিরোধী শিক্ষক সমাজ। থানার বাইরে এসে আটক শিক্ষার্থীরা জানান সারা রাত আটকে মানসিকভাবে নির্যাতন করা হয়েছে। আইন বিভাগের শিক্ষক আসিফ নজরুল অভিযোগ করেন, আক্রান্ত শিক্ষার্থীদের আটক করা হলেও প্রকাশ্যে অস্ত্র দিয়ে গুলি করা সন্ত্রাসীদের খুঁজে পায় না পুলিশ। আরও জানাচ্ছেন দীপন দেওয়ান। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের বন্ধ ঘোষণার পর বুধবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের শিক্ষার্থীদের হল ছাড়তে দেখা গেছে। তবে বেশিরভাগ হলই এখন বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের দখলে রয়েছে। সূর্যসেন হলের সামনে একটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়। কিছুক্ষণ পরপর বিভিন্ন হল থেকে মিছিল নিয়ে ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় মহড়া দেয় কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীরা। প্রশাসন, হল প্রক্টর, ভিসি, প্রভোস্ট সবাই হাতে চুরি পরে বসেছিল, কেউ করে পদক্ষেপ নেয় নাই। আজকে যখন শিক্ষার্থীরা একত্রিত হয়ে এই সন্ত্রাসী টোকাইদেরকে ক্যাম্পাস থেকে ছাড়া করেছে, তখন এরা দালালি করতে আসছে। আগে প্রশাসনকে খুঁজে পাওয়া যায় নাই। এরা যদি ছাত্রলীগ হয়ে থাকে এদের কাছে আগ্নেয়াস্ত্র আসে কোত্থেকে?
এরা আগ্নেয়াস্ত্র নিয়ে সাধারণ ছাত্রদের উপরে হামলা করে কিভাবে? পুলিশ কি এগুলো দেখে না? যে সন্ত্রাসী আক্রমণ হয়েছে গত কয়েকদিন ধরে, এটার সাথে যারা রিলেটেড ছিল সবাইকে হল থেকে বের করে আমরা আমাদের হল প্রশাসন প্রবর সহ সবার সাথে বৈশা আমরা একটা সিদ্ধান্ত নিচ্ছি যে আমাদের ক্যাম্পাসে আমাদের হলে আমরা কোনো সন্ত্রাসী থাকতে দেবো না, কোনো ছাত্র রাজনীতি থাকতে দেবো না। হলগুলো ভ্যাকেন্ট করা হবে, এটা তো কোনদিন হতে পারে না। হল ভ্যাকেন্টের এই যে সিদ্ধান্ত যদি হয়, এটি হবে যে আন্দোলনকে নষ্ট করার একটি সিদ্ধান্ত। কিন্তু আমরা তো একটি যৌক্তিক আন্দোলন করছি, তাহলে একটি বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কিভাবে এই আন্দোলনে প্রশাসনিকভাবে বাধা দিতে পারে? এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হবে কিনা এ নিয়ে সকাল 10টায় ভিসি কার্যালয়ের সিন্ডিকেটের সভা হয়। সেখান থেকে কোনো সিদ্ধান্ত না হওয়ায় পুলিশ ও বিজিবি পাহারায় ভিসি ভবনের দ্বিতীয় দফা আবারও বৈঠকে বসে সিন্ডিকেট সভা। দীর্ঘ বৈঠক শেষে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ। অন্যদিকে মঙ্গলবার সমাজবিজ্ঞান বিভাগের 2 শিক্ষার্থীকে আটক রাখার খবর পেয়ে মিছিল নিয়ে শাহবাগ থানায় যায় বৈষম্য ও নিপীড়ন বিরোধী শিক্ষক সমাজ। এক পর্যায়ে শিক্ষকদের একটি প্রতিনিধি দল থানার ভিতরে গিয়ে ছাড়িয়ে আনে 2 শিক্ষার্থীকে। এ সময় আটক শিক্ষার্থী জানান বিনা অপরাধে থানায় আটকে রাখা হয় তাদের। ডিএমসিতে রাতের অন্ধকারে নিয়ে গেছে, নিয়ে যেয়ে সেখানে কারোর সাথে কোনো কথা বলার যোগাযোগ সুযোগ রাখে নাই। তো আমি এক সুযোগে ওখানকার যে ডাক্তার ছিল তাকে ইশারা দিয়ে একটা নাম্বার, আমার ফ্যামিলি একটা নাম্বার দিয়ে রাখলাম। তারপরে আমাকে এখানে নিয়ে আসা হয়। সেখান থেকে আমি যে এখান থেকে বের হয়ে আসতে পারছি এটাই অনেক বেশি। টিচারদের প্রতি অনেক রেসপেক্ট। 2টা ছাত্রকে কোনো রকম যোগাযোগ করতে না দিয়ে এরকম অভিযোগে আটক করে রাখা, এটা অনেক বড় একটা মেন্টাল টর্চার। তো আমরা মনে করি যারা গুলি করে, যারা মানুষ মারে, তাদেরকে পুলিশ গ্রেফতার করতে পারে না, যারা আক্রান্ত হয় তাদেরকে পুলিশ গ্রেফতার করে। এটাই হয়ে গেছে বাংলাদেশের চেহারা। মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে অপরাজেয় বাংলার সামনে প্রতিবাদ সমাবেশ করে বৈষম্য ও নিপীড়ন বিরোধী শিক্ষক সমাজ। শিক্ষার্থীদের উপর হামলার জন্য ঢাবি প্রশাসনকে দায়ী করেন শিক্ষকরা। দায়িত্ব পালনে আপনারা সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন। আজকে এখানে আমরা যারা নিপীড়ন বিরোধী শিক্ষকরা উপস্থিত হয়েছি, আমাদের সবার পক্ষ থেকে এই বিশ্ববিদ্যালয়গুলোর প্রশাসকদের এবং বাংলাদেশের সরকারের প্রতি ধিক্কার জানাই। যেইভাবে ছাত্রদের উপর নিপীড়ন নির্যাতন চলছে, শিক্ষক হিসাবে, দেশের একজন নাগরিক হিসাবে, অভিভাবক হিসাবে কারো পক্ষে নেওয়া সম্ভব না। দীপন দেওয়ান, বাংলা ভিশন, ঢাকা। কোটা আন্দোলনে নিহতদের জন্য গায়েবানা জানাজা আদায় করেছে বিএনপি। এ সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত হন কয়েক কর্মী। ঘটনাস্থল থেকে গ্রেফতার করা হয়েছে কয়েকজনকে। ছাত্রদের আন্দোলন দমনে সরকারের কৌশলকে পাকিস্তানি শাসক গোষ্ঠীর দমন কৌশলের সাথে তুলনা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার অভিযোগ, নাটক সাজিয়ে বিএনপি অফিসে বোমা রাখা হয়। রিপোর্ট করছেন সিকান্দার রেমান, ছবি তুলেছেন আড়াই বাবুল। বুধবার বাদ জোহর বাইতুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেট এলাকায় এই সংঘর্ষ। একদিকে পুলিশ, অন্যদিকে বিএনপির নেতাকর্মীরা। যখন বাইতুল মোকাররম এলাকায় এই পরিস্থিতি, তখন নয়াপল্টনে শুনশান নীরবতা। মঙ্গলবার রাতে অভিযানের পর থেকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তালাবদ্ধ। জোহরের নামাজের পর গায়েবানা জানাজার পূর্ব নির্ধারিত কর্মসূচি ছিল বাইতুল মোকাররম জাতীয় মসজিদে। তবে পুলিশি তল্লাশির মুখে বিএনপির অনেক নেতাকর্মী সেখানে যেতে পারেননি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের সিনিয়র নেতারা গায়েবানা জানাজায় অংশ নেন। দমন নীতির মাধ্যমে আওয়ামী লীগ জোর করে ক্ষমতায় টিকে আছে বলে এ সময় অভিযোগ করেন বিএনপি মহাসচিব। পাকিস্তান শাসক গোষ্ঠী এইভাবে তারা আন্দোলন দমন করার চেষ্টা করেছে, কিন্তু সেই দমন করতে পারেনি। ঠিক একইভাবে আজকে তারা যেভাবে চেষ্টা করেছে সেটার সঙ্গে আমরা কোনো মতেই একমত নই। একমত শুধু নই, আমরা ঘৃণা জানাচ্ছি, নিন্দা জানাচ্ছি এবং প্রতিবাদ করছি। আমরা মনে করি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমস্ত হলগুলোকে খুলে দিয়ে তাদেরকে শান্তিপূর্ণভাবে তার সমস্যার সমাধান করা সম্ভব। এটা সরকার ইচ্ছা থাকলে এটা করতে পারতো, কিন্তু সরকার ইচ্ছাই সেটা নাই। বিএনপি অফিসে পুলিশের অভিযানের বিষয়েও কথা বলেন মির্জা ফখরুল। আগের মতো একটা নাটক সাজিয়ে আমাদের বিএনপির অফিসে কতগুলো আপনার সেই সমস্ত ককটেল, বোমা, লাঠি সোটা রেখে দিয়ে সেইখানে তারা আজকে ছবি তুলে আবার বিএনপিকে দোষারোপ করার চেষ্টা করছে। আমরা খুব দ্ব্যর্থ কণ্ঠে বলতে চাই যে এই
আন্দোলনের সঙ্গে শিক্ষার্থীরা সরাসরি জড়িত। আমরা এই আন্দোলনের সঙ্গে কখনোই সরাসরি জড়িত নই। আমরা তাদেরকে নৈতিক সমর্থন দিয়েছি এবং সেই নৈতিক সমর্থন আমরা দিয়ে যাব। দুপুরের পর নাইটিঙ্গেল মোড় থেকে পল্টন মোড় পর্যন্ত সড়ক অবরোধ করে গায়েবানা জানাজা মিছিল সহ নানা কর্মসূচি পালন করে বিএনপি ও সমমনা রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীরা। এ সময় পল্টন ও আশপাশের এলাকায় যান চলাচল অনেকটাই বন্ধ হয়ে যায়। গায়েবানা জানাজার মতো কর্মসূচিতে বাধা দিয়ে বিরল নজির স্থাপন করা হয়েছে বলে অভিযোগ করলেন বিএনপি সহ সমমনা রাজনৈতিক দলগুলোর নেতারা। তারা বলছেন কোটা বিরোধী আন্দোলন, কোটা সংস্কারের দাবিতে আন্দোলন যে চলছে সেই আন্দোলনে তাদের নৈতিক সমর্থন রয়েছে। একই সঙ্গে সরকার বিরোধী যে আন্দোলন চলছে সেই আন্দোলন রাজধানী সহ সারা দেশে ছড়িয়ে দেওয়া হবে। সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করে গণজাগরণ সৃষ্টি করা হবে বলে জানাচ্ছেন বিরোধী নেতারা। একই সঙ্গে এই আন্দোলনে যারা মারা গেছেন তাদের সুষ্ঠু তদন্ত এবং এই হত্যার সঙ্গে কারা জড়িত তাদের খুঁজে বের করার জোর দাবি জানাচ্ছেন আন্দোলনকারীরা। সিকান্দার রেমান, বাংলা ভিশন, পল্টন, ঢাকা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, কোটা আন্দোলনের নামে সরকার পতনের আন্দোলনে নেমেছে বিএনপি জামাত। শিক্ষার্থীদের আন্দোলনের নেতৃত্ব ছাত্রদল শিবির নেতারা নিয়েছে। সারা দেশের প্রশিক্ষিত ক্যাডারদের ঢাকায় এনে বিএনপি জামাত গুপ্ত হত্যা নেমেছে। এই আন্দোলনকে ঘিরে তারা লাশের রাজনীতি করতে চায়। অস্তিত্বের প্রশ্নে আওয়ামী লীগ আপোষ করবে না জানিয়ে ওবায়দুল কাদের সারা দেশের নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানান। রকনুজ্জামানের রিপোর্ট। কোটা আন্দোলনে সহিংস পরিস্থিতির মধ্যে বুধবার ঢাকা জেলা ও মহানগর উত্তর দক্ষিণ আওয়ামী লীগ নেতাদের সাথে যৌথ সভা করেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ কেন্দ্রীয় নেতারা। মঙ্গলবারের পরিস্থিতি ও বিএনপি নেতাদের বক্তব্যের বরাত দিয়ে ওবায়দুল কাদের বলেন, কোটা আন্দোলনকে সরকার পতনের আন্দোলনে পরিণত করার চেষ্টা করছে বিএনপি জামাত। এই আন্দোলনের নেতৃত্ব তারা নিয়েছে বলেও দাবি করেন ওবায়দুল কাদের। এখন এই কোটা নিয়ে আন্দোলন সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন নেই। এখানে সরাসরি বিএনপি জামাত, ছাত্রদল, ছাত্র শিবির জড়িয়ে আন্দোলনকে সরকার উৎখাতের আন্দোলনে পরিণত করতে চাইছে। বিএনপি ক্ষমতার জন্য শিক্ষার্থীদের ঢাল হিসেবে ব্যবহার করে সরকার পতনের আন্দোলনে নেমেছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, অস্তিত্বের প্রশ্নে আপোষ করবে না আওয়ামী লীগ। আমাদের অস্তিত্বের প্রতি হামলা আসছে, হুমকি আসছে, এই পরিস্থিতির মোকাবিলা আমাদের করতেই হবে। কাজেই আপনারা ওয়ার্ডে ওয়ার্ডে প্রস্তুত হয়ে যান। মঙ্গলবার বেশিরভাগ স্থানে ছাত্রলীগ আক্রান্ত হলেও অনেক গণমাধ্যমে ছাত্রলীগকে আক্রান্তকারী হিসেবে দেখানোর কথা জানিয়ে গণমাধ্যমের নিরপেক্ষ ভূমিকা রাখার আহ্বানও জানান ওবায়দুল কাদের। আমরা মিডিয়ার হেডিং দেখলে মনে হয় যে সব আক্রমণেরই আক্রমণকারী ছাত্রলীগ, অথচ বেশিরভাগ ক্ষেত্রে খবর নিয়ে দেখবেন যে আক্রান্ত যারা হয়েছে তারাই ছাত্রলীগ। নেতাকর্মীদের ওয়ার্ডে ওয়ার্ডে প্রতিরোধ গড়ে তোলার নির্দেশনা দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। সত্যিকার ভাবে যা। রকনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক বলেছেন, কোটা বিরোধী আন্দোলন প্রতিরোধে ছাত্রলীগ আগে ঐক্যবদ্ধ ছিল না, তারা আত্মরক্ষা করেছে। তবে বিএনপি জামাত ছাত্রদের আন্দোলনে ইন্ধন দেয় আর বসে থাকার কোনো সুযোগ নেই। জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। আগামীকাল বায়তুল মোকাররমের দক্ষিণ গেটের সামনে বিকেল ৩টায় মুক্তিযোদ্ধা শ্রমিক কর্মচারী পেশাজীবী সমন্বয় পরিষদের সমাবেশে কর্মসূচি দেবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। তিনি বলেন, স্বাধীনতা বিরোধী শক্তি মাথাচাড়া দিয়েছে, তারা মুক্তিযোদ্ধাদের অসম্মান করেছে, এটি আর মেনে নেওয়া হবে না। তাই মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি মাঠে থেকে সব ষড়যন্ত্র প্রতিরোধ করবে জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক। তারাই প্রথম সেই লাঠি সোটা নিয়ে আক্রমণ করেছে, কারণ আমাদের ছেলেরা তো সংঘবদ্ধ ছিল না। ওরা বরঞ্চ এতদিন ধরে আন্দোলন করে তারা সংঘবদ্ধ ছিল, প্রস্তুত ছিল।
তারা আক্রমণ করেছে এবং স্বাভাবিক কারণেই আত্মরক্ষার জন্য যার যার ব্যবস্থা সে করে। ছাত্রলীগ বা ওই বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তারা নিজেদের আত্মরক্ষার জন্য চেষ্টা করেছে। গতকাল আমরা তার চূড়ান্ত রূপ দেখেছি। এবার খেলা সংবাদ। খেলার খবর। তাওহিদ হৃদয় ও শরীফুল ইসলামের পর কোটা আন্দোলন নিয়ে মুখ খুলেছেন দেশের জাতীয় ক্রিকেটার ও ক্রীড়াবিদরা। ফেসবুকে নিজেদের বক্তব্য তুলে ধরেন মুশফিকুর রহিম, শান্ত, মিরাজ, আফিফ, আকবর, ইলিয়াস সানি, নাইম শেখ ও তানজিদ তামিম এবং আর্চার রোমান সানা। কোটা আন্দোলন নিয়ে গতকাল শ্রীলঙ্কা থেকে প্রতিক্রিয়া জানিয়েছেন হৃদয় ও শরীফুল, এবার মুশফিকুর রহিম, মিরাজ, আফিফরা। মুশফিক ফেসবুকে লিখেছেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র হিসেবে আমি আমার ভাই বোনদের উপর আর কোনো সহিংসতা দেখতে চাই না। মিরাজ লিখেছেন, শিক্ষাই যদি জাতির মেরুদণ্ড হয় তবে শিক্ষার্থীরা হলো হৃৎপিণ্ড। আমি চাই না আর রক্ত ঝরুক, খালি কোল হোক কোনো মায়ের কোল। শান্তি চাই, শান্তি চাই। সাবেক স্পিনার ইলিয়াস সানি লিখেছেন, ও আল্লাহ তুমি গজব নাজিল করো। অনূর্ধ্ব যুব বিশ্বকাপ জয়ী দলের অধিনায়ক আকবর আলী ইনস্টাগ্রামে লিখেছেন, কিছু না, ঘৃণা। দেশসেরা আর্চার রোমান সানা তার ফেসবুকে মোনাজাতের ইমোজি দিয়ে একটি ছবি পোস্ট করে লিখেছেন, শুধু কোটা নয়, গোটা দেশটাই সংস্কারের প্রয়োজন। এই ছিল এখনকার মতো। পরে সংবাদ রাত 10:30। এর আগে 9টা রয়েছে নিউজ 20 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bpnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকায় অসংখ্য ধন্যবাদ।